প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন প্রতিদিন আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আমিনুল মোমিন মানিক। মিস্টার মানিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে চলুন দেখে আসি আজকের প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমি প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম। ফিরে আসার উড্ডনাম আর্জেন্টিনা, অর্থাৎ যে ফুটবল ম্যাচটি হয়েছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে, সেই ম্যাচটি নিয়ে শিরোনামটি করেছে। আরেকটি শিরোনাম, 2 বছরেও শেষ হয়নি 86% মামলার তদন্ত, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর। আচ্ছা, আমার দেশের সংবাদ শিরোনাম, স্ফুলিঙ্গ থেকে গণবিস্ফোরণ, জুলাই শহীদ দিবস আজ। 16 জুলাই আবু সাইদ ওয়াসিম সহ শহীদ হন 6 জন। ইত্তেফাকের শিরোনাম, ফাইনালে আর্জেন্টিনা, ফুটবল বিশ্বকাপ 2026। আরেকটি শিরোনাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দল ঐক্য রয়েছে, বাজেট অধিবেশন সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী। সমকালের শিরোনাম, উত্তপ্ত ম্যাচ জিতে আর্জেন্টিনা ফাইনালে, কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার, সংসদে প্রধানমন্ত্রী। জানাচ্ছি যুগান্তরের শিরোনাম, কোনোভাবেই চরমপন্থা প্রশ্রয় দেবে না সরকার, সংসদে প্রধানমন্ত্রী। আরেকটি শিরোনাম, ভূমিকম্পের ক্ষতি হ্রাসে কার্যকর উদ্যোগ নেই, ধ্বংসের ঝুঁকিতে ঢাকা। মানবজমিনের শিরোনাম, চিত্রনাট্য লিখতে চেয়েছিলেন এমবাপ্পে, লিখলেন ইয়ামাল, মতিউর রহমান চৌধুরী লিখেছেন। এটা হচ্ছে গত পরশুদিন যে ম্যাচটি হয়েছে ফ্রান্স এবং স্পেনের মধ্যে, সেটা নিয়ে। কালেকশনের শিরোনাম জানাচ্ছি, মেসুজাদিতেই ফাইনালে আর্জেন্টিনা। আরেকটি শিরোনাম, চিকিৎসাধীন জুলাইয়ের যোদ্ধারা ভালো নেই। কালবেলা শিরোনাম, পরীক্ষা ফিরতেই কোচিংয়ে বসন্ত, রাজধানীর শতাধিক প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য শুরু। আরেকটি শিরোনাম, মেসিদের মহাকাব্য, সিংহ ডিঙিয়ে সিংহাসনের পথে। জানাচ্ছি দৈনিক ইনকিলাবের শিরোনাম, ফ্রান্সের দম্ভচূড়, ফাইনাল স্পেন। আরেকটি শিরোনাম, পদত্যাগের দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর মন্তব্য কর্মকাণ্ডে বিব্রত সরকার। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, আলাদা সব কার্ডের সমন্বয়ে আসছে ইউনিভার্সাল কার্ড। আরেকটি শিরোনাম, গ্যাসের অবৈধ সংযোগেই সর্বনাশ। দেশ রূপান্তরের শিরোনাম, মেসি জাদুতে নিভল হ্যারি কেইন। দিগন্তের শিরোনাম, ফ্যাসিবাদ প্রশ্নে সরকার ও বিরোধী দলের ঐক্য অটুট থাকবে, সংসদের প্রধানমন্ত্রী। আরেকটি শিরোনাম, ইংল্যান্ড বধে স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা। বণিক বার্তার শিরোনাম, প্রায় 2000 সন্দেহজনক লেনদেনে ব্যাংক এমএফএসে জমা 6000 কোটি টাকা, অনলাইন জুয়া ক্রিপ্টোর জালে আর্থিক খাত। আরেকটি শিরোনাম, ঘুরে দাঁড়িয়ে ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা, ইংল্যান্ডের স্বপ্ন ভঙ্গ। জানাচ্ছি ইংরেজি দ্য ডেইলি স্টার শিরোনাম, মেসি ম্যাজিক সেন্ডস আর্জেন্টিনা ইনটু সাকসেসিভ ফাইনালস, দি গ্রেটেস্ট শো অন আর্থ। আরেকটি শিরোনাম, 2 years on July cases move at a crawl. জীবনের শিরোনাম, টিচার ইনফ্রাস্ট্রাকচার ক্রাইসিস প্লাগ টেকনিক্যাল এডুকেশন। আরেকটি শিরোনাম, ফ্রান্স ফায়ারওয়ার্কস ফিজল অ্যাজ স্পেন অ্যাডভান্স টু ফাইনাল। এবং সবশেষ জানাচ্ছি ডেইলি অবজারভার শিরোনাম, জিরো টলারেন্স এগেনস্ট গ্র্যাফট এক্সট্রিমিজম, প্রাইম মিনিস্টার। আরেকটি শিরোনাম, টাকা 76 crore assets of হাসিনা ফ্যামিলি, 10 ফার্মস ফ্রোজেন। আমরা সবগুলো শিরোনাম পড়লাম পত্রিকার। তো এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে যে, আপনি জানেন যে আজ রাতেই বিশ্বকাপের 2 পরাশক্তি আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে এবং সেই খেলায় আর্জেন্টিনা জয়লাভ করেছে। যদিও প্রথম দিকে ইংল্যান্ড 1 গোলে এগিয়ে ছিল, শেষ দিকে এসে আর্জেন্টিনা ওভারকাম করেছে। সেটি আসলে বলার চেষ্টা করছেন কাগজগুলোতে, একটা অদম্য কামব্যাক করেছে। তো এই যে খেলা নিয়ে এবং বাংলাদেশের মানুষেরও কিন্তু আগ্রহের কেন্দ্রে আপনার আর্জেন্টিনার বাদল এই খেলাগুলো থাকে। এই বিষয় নিয়ে আপনার কাছে একটু অনেক ধন্যবাদ বাংলা ভিশনকে, ধন্যবাদ এই মুহূর্তে যারা দেখছেন। বিশ্বজুড়েই যুদ্ধ, সংঘাত এবং সাম্রাজ্যবাদীদের আস্ফালন, এর মধ্যে এই বিশ্বকাপ ফুটবল এক চিলতে আনন্দ এনে দিয়েছে। বহু জাতির মানুষের সঙ্গে, তাদের সংস্কৃতির সঙ্গে, আচার আচরণ, ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে এই যে মিথস্ক্রিয়া, এটা বিশ্বব্যাপী শান্তির একটা বার্তা দেয় যে সারা পৃথিবীতে শান্তি এবং স্থিতিশীলতা প্রয়োজন। দেখুন, এই বিশ্বকাপ শুরু থেকেই রোমাঞ্চকর আমি বলবো।
ইংল্যান্ড এবং আর্জেন্টিনা মুখোমুখি হলো। আমরা দেখলাম যে আর্জেন্টিনা দুর্দান্ত খেলে বিজয় ছিনিয়ে নিল। শেষ মুহূর্তে শেষ 10 মিনিটের কথা যদি বলি, তাহলে এই 10 মিনিটে আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে এবং বিজয় ছিনিয়ে এনেছে, তারা ফাইনালে গেছে। এখন ফাইনালে স্পেনের সঙ্গে তারা মুখোমুখি হচ্ছে। একদিকে দক্ষিণ আমেরিকা, অন্যদিকে ইউরোপের ফুটবলের নৈপুণ্য আমরা দেখব। আমরা মুখিয়ে আছি যে কে জেতে, কে তাদের নৈপুণ্য দেখিয়ে শিরোপা ছিনিয়ে নেয়। তো আমি যদি পরিসংখ্যানের কথা বলি, যে মোট 14 বার মুখোমুখি হয়েছে স্পেন এবং আর্জেন্টিনা। এর মধ্যে 6 বার করে দুই দলই জিতেছে, 2টা ম্যাচ ড্র হয়েছে। 1966 সালে আর্জেন্টিনা এবং স্পেনে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল, সেই সময় আর্জেন্টিনা জিতেছিল। আর যদি শিরোপার দৌড়ে এগিয়ে থাকা দলের কথা বলি, তাহলে নিঃসন্দেহে আর্জেন্টিনা এগিয়ে আছে। 1978, 86 এবং সর্বশেষ 2022 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। আর স্পেনের ঝুলিতে আছে একবারের অভিজ্ঞতা, 2010 সাল। তবে এটা বলা যায় যে একদম নিকট অতীতেই ফুটবল বিশ্বকাপ জেতার তাদের সুখ স্মৃতি আছে। তো এখন দুই দল মুখোমুখি হতে যাচ্ছে। শক্তির ক্ষেত্রে দুই দলই আসলে সমানে সমান। কে জিতবে এটা এখনই বলা যাচ্ছে না, প্রেডিকশন করা খুব কঠিন। তো এইরকম অবস্থায় আমরা মনে করি যে চমৎকার একটা খেলা দেখব। খেলায় হার জিত থাকবেই, এক পক্ষ জিতবে আরেক পক্ষ হারবে, কিন্তু এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সংস্কৃতি বিনিময় এবং শান্তি স্থিতিশীলতার যে বার্তা, সেই বার্তাটা যেন দৃঢ়তার সঙ্গে মনে মনে গেঁথে যায়, এটাই আমাদের প্রত্যাশা। বিশ্বকাপ আরও আনন্দমুখর হয়ে উঠুক। আগামী 4 বছর এই বিশ্বকাপের রেস ধরে ঘরে ঘরে প্রস্তুতি চলুক। সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করার কারণে বিশ্বব্যাপী পরিচিত। জি জি। এই সেমিফাইনালের খেলার আগে আর্জেন্টিনার কোচ স্কালোনি তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের জনগণকে, যে আমরা বাংলাদেশের জনগণের জন্য একটা বিজয় উপহার দিতে চাই। দুঃখজনক এই জায়গায় যে আমরা আমাদের ফুটবলকে এইরকম আন্তর্জাতিক আসরে নিয়ে যেতে পারছি না। আমরা কবে বিশ্বকাপে যাব? আমরা যখন বিশ্বকাপে যেতে পারবো, ওই বিশ্বকাপ নিয়ে যখন উন্মাদনা তৈরি হবে আমার মানুষের মধ্যে, তখনই আমাদের মূল সার্থকতা, তাই না? আমরা ফুটবল পাগল, আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করছি, ব্রাজিলকে সাপোর্ট করছি। এত উন্মাদনা বাংলাদেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে, খেলা নিয়ে এত উন্মাদনা আমরা আসলে বিশ্বকাপ আসলে দেখি, কিন্তু আমরা আমাদের ফুটবলে উন্নতি করতে পারছি না, এগিয়ে নিতে পারছি না, বা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারছি না। বাধাটা কোথায়, বা কি মানে আসলে পারছি না কেন? দেখুন, আমাদের মধ্যে যে উন্মাদনা আছে, ফুটবলের প্রতি ভালোবাসা আছে, এটা ইতিবাচক। এই ইতিবাচক জায়গাটাকে ধরে রেখে আমরা যদি নিবিড় অনুশীলন, সরকারি পরিকল্পনা এবং সুনির্দিষ্ট দূরদর্শী লক্ষ্যমাত্রা নেই, যে এভাবে এভাবে আমরা ধাপে ধাপে নিজেদেরকে উত্তরণ করে আমরা আমাদের স্কোর এবং অন্যান্য নৈপুণ্যকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে ধরুন আগামী 20 বছরের মধ্যে আমরা বিশ্বকাপ খেলতে পারবো, এই ধরনের পরিকল্পনা কি বাফুফে বা আমাদের সরকারের তরফ থেকে ক্রীড়া মন্ত্রণালয়ের আছে কিনা, সেটাই আসলে প্রশ্ন সাপেক্ষ বিষয়। আমাদের জনগণের ফুটবলের প্রতি ভালোবাসার স্পন্দনকে আমি মনে করি এই 55 বছরেই সরকারগুলো ধরতে পারেনি এবং সেই অনুযায়ী কাজ করতে পারেনি। ফলে আমাদের মধ্যে যে ফুটবলের প্রতি আন্তরিকতা, ভালোবাসা এবং হৃদয় দিয়ে ধারণ করার ব্যাপার, সেটা সাফল্যে মাঠে গড়াতে পারেনি, এটাই দুঃখজনক। তো আমি মনে করি যে নতুন সরকার, ক্রীড়া মন্ত্রণালয় এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে, ফুটবলকে একদম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিয়ে সেই তৃণমূল থেকে যদি প্লেয়ার উঠিয়ে আনা যায় জাতীয় পর্যায়ে, তাদের মধ্য থেকে নিশ্চয়ই নতুন নতুন ফুটবলার আসবে যারা বিশ্বজয়ের স্বপ্ন আমাদের দেখাতে পারবে। এই যে ধরুন স্পেনের লামিন ইয়ামাল নামের 19 বছর বয়সী এই যে লড়াকু খেলোয়াড়, একটা নিম্নবিত্ত পরিবার থেকে স্ট্রাগল করে করে উঠে এসেছে, আজকে সে বিশ্বের একটা পোস্টার বয় ফুটবলের। তো আমরা যদি চেষ্টা করি, ফুটবলকে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের এখান থেকেও এই রকম সাহসী এবং যোগ্য তরুণরা ফুটবলের জন্য উঠে আসবে। কিছু প্লেয়ার কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে ইংলিশ লিগ খেলে বা ইউরোপের মাটিতে খেলে, তারা কিন্তু আমাদের দলে অর্থাৎ বাংলাদেশের যে ফুটবল টিম আছে সেখানে যোগ দিয়েছে, জাতীয় দলে যোগ দিয়েছে, তারা ভালোও করছে। তো এটা আসলে এগিয়ে নেওয়ার বিষয়। আমাদের হামজা বাংলাদেশ ফুটবল টিমে যুক্ত হওয়ার পর
নতুন করে কিন্তু আশা জেগেছে এবং আমরা এশিয়া কেন্দ্রিক কয়েকটা খেলাতে জিতেছি। তো এই ছোট ছোট সাফল্যকে ধরে রেখে এখন আমাদের সামনে এগুতে হবে, সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে যে আমরা আগামী 30 বছরের মধ্যে বিশ্বকাপে খেলতে পারবো। এই ধরনের পরিকল্পনা থাকলে আমরা একদম সফলতাকে স্পর্শ না করতে পারলেও কাছাকাছি যেতে পারবো বলে আমি অর্থাৎ লক্ষ্যটাকে আগে ঠিক করতে হবে। হ্যাঁ, এর সাথে আমি আরেকটা প্রশ্ন করবো যে বর্তমানে আমরা দেখি যে আমাদের সমাজে একটু মাদক দ্রব্যের বিস্তার বেশ বেড়ে গেছে, যদিও সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। তো খেলাধুলার যে কথাটি আপনি বলছেন যে এদিকে নজরটা দিলে আমার মনে হয় যে যেটা আমরা মাদক দ্রব্য প্রতিরোধ করতে চাই সেটার ক্ষেত্রে কিছুটা উপকার মিলবে। নিঃসন্দেহে তরুণদেরকে, নতুনদেরকে, শিশুদেরকে নতুন নতুন সৃজনশীল কাজে অন্তর্ভুক্ত করতে হবে। আপনার সামনে যখন কোনো স্বপ্ন থাকবে না, সৃজনশীলতা থাকবে না, তখন তো মাদকের মতো অপরাধে আপনি জড়িয়ে যাবেন। মানুষ কোনো না কোনো কিছু নিয়ে ভাবে, এই জন্যে বলা হয় যে মনটাকে কাজ দিন। যখন আপনার মধ্যে কোনো কাজ থাকবে না তখন আপনি অন্যায় পথে পা বাড়াবেন। এটা হচ্ছে মানুষের একটা নেতিবাচক স্বতঃস্ফূর্ত অভ্যাস। তো সেই জায়গায় আমরা যদি সংস্কৃতি, খেলাধুলা এবং সহ পাঠ্যক্রমিক অন্যান্য কার্যক্রমকে ছড়িয়ে দিতে পারি তাহলে সেটা আমাদের তরুণ প্রজন্মের জন্য অবশ্যই আশীর্বাদ হবে। যেমন আমরা যদি ফুটবলকে একদম সব পর্যায়ে স্কুলগুলোতে, মাদ্রাসাগুলোতে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যেতে পারি, প্রতি বছরই যদি লিগগুলো হয়, প্রতি বছরই যদি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানগুলো হয় এবং ফুটবলের একটা জোয়ার তৈরি করতে পারি, এমনিই তো জোয়ার আছে, সেটাকে আমরা ধরে যদি সামনে এগুতে পারি আমাদের তরুণরা মাদক থেকে অবশ্যই দূরে থাকার ক্ষেত্রে এটা একটা ইতিবাচক তৎপরতা হবে বলে মনে করি। আপনি মাদ্রাসার প্রসঙ্গে আনলেন, ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে মাদ্রাসায় কিন্তু খেলাধুলা নিয়ে এক ধরনের এখন পর্যন্ত নেতিবাচক একটা বিষয় আমরা দেখি, অর্থাৎ ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই ধরনের খেলাগুলোর ক্ষেত্রে এই ক্ষেত্রে আসলে মানে কিভাবে ইতিবাচক করা যায় বা কিভাবে সেখানে প্রচলন? না, খেলাতে তো কোনো ধর্মীয় রং নেই। ধরুন ফুটবল খেলাতে কি ইসলামের কোনো বাধা আছে যে খেলাই যাবে না? ক্রীড়া চর্চা, শরীর চর্চা করতে তো ইসলাম উৎসাহিত করেছে। মানুষ তার জরুরি কাজগুলোর বাইরে নিত্য নৈমিত্তিক দায়িত্ব পালনের পর তার শরীর চর্চার জন্যে, মানসিক বিকাশের জন্যে খেলাধুলা তো করতে হবে। এইটাকে বাদ দিয়ে তো কোনো কিছু করার জন্যে একেবারে ইসলাম নিরুৎসাহিত করেছে বলে আমার জানা নেই। তো এখন দেখুন মাদ্রাসার মধ্যে এই ধরনের নেতিবাচকতা থাকতে পারে। ইদানিংকালে আমি দেখেছি যে এগুলো কমে যাচ্ছে। এখনও কিন্তু মাদ্রাসার স্টুডেন্টরা নতুন নতুন নানা ইনোভেটিভ ওয়ার্কে যুক্ত হচ্ছে। ধরুন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, জাতীয় পর্যায়ে আসার যে তাদের মধ্যে প্রণোদনা দেখছি বা তাড়না দেখছি, এটা ইতিবাচক। আমি মনে করি যে আগে কি হয়েছে সেই জায়গায় অবস্থান না করে পিছিয়ে থাকা মাদ্রাসার শিক্ষার্থীদের সামনে এগিয়ে আনার জন্যে আমাদের স্কুল ভিত্তিক যে প্রতিযোগিতাগুলো হবে, বিশেষ করে ফুটবল নিয়ে সরকার যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে এর মধ্যে মাদ্রাসাকে অবশ্যই অন্তর্ভুক্ত রাখা উচিত এবং অন্তর্ভুক্ত থাকবে বলে আমি মনে করি। আপনারা জানেন যে নতুন করি ব্যাপক জাগরণ তৈরি করেছিল বাংলাদেশে। নতুন করি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও হয়েছে। আমি নতুন করির একটি সেগমেন্টের চূড়ান্ত পর্ব পর্যন্ত বিচারক ছিলাম। তো এখন আবার নতুন করে স্পোর্টস হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন। আচ্ছা, জি হ্যাঁ, তো ফুটবল, ক্রিকেট, অন্যান্য খেলাও এখানে থাকবে। তো আমি মনে করি যে এটা যদি পরিপূর্ণভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারে এই সরকার তাহলে বড় ধরনের একটা কাজ হবে প্রতিভা বিকাশের জন্য। সেক্ষেত্রে মাদ্রাসার স্টুডেন্টরাও এগিয়ে আসতে পারবে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে। সবশেষ খেলা নিয়ে প্রশ্ন করব, সেটি হচ্ছে যে আশা যে ছাড়তে নেই সেটা আমরা দেখলাম আর্জেন্টিনা এবং ইংল্যান্ড, বেশ করে আর্জেন্টিনার বেশ কিছু খেলায় আমরা এটি লক্ষ্য করছি যে তারা প্রথম দিকে পিছিয়ে থাকে এবং শেষ দিকে তারা সেখান থেকে তাদের যে স্পৃহা, অদম্য যে মনোবল সেইটার দ্বারা তারা ফিরে আসে। তো এই প্রশ্নটি হচ্ছে আমাদের কি সব ক্ষেত্রে আসলে এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে কিনা? আমাদের যে এখন যে জাতীয় জীবনে আমরা নানা ধরনের পরিবর্তন চাচ্ছি, আমরা আমাদের উন্নত একটা জীবন ব্যবস্থা চাচ্ছি, নতুন সরকার এসছে, তা আশা আসলে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই চারপাশের অবস্থা দেখে, পারিপার্শ্বিক অবস্থা দেখে। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, যে পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা ছিল সব কিছু বাস্তবায়ন হচ্ছে না, এরকম মনে করি, হতাশ হয়ে যাই। তো এই খেলার থেকে তো আসলে যেভাবে তারা কামব্যাক করছে সেখান থেকে আমাদের যে আশা ছাড়তে নাই সেরকম একটা মনোভাব কতখানি ইতিবাচকভাবে আমরা? মানুষের কখন মৃত্যু ঘটে বা একটা জাতি কখন একদম পিছিয়ে পড়ে, যখন তার সামনে কোনো আশা থাকে না। মানুষ হতাশ হবে, ব্যর্থ হবে, আবার ঘুরে দাঁড়াবে, আবার লড়াই করবে এবং স্বপ্ন দেখবে।
এটাই হলো সভ্যতার ক্রমবিকাশে মানুষের আসলে আচরণ। তো আমি মনে করি যে বাংলাদেশের মানুষ হিসেবে অবশ্যই প্রত্যেকটা সেক্টরে উন্নতি করবার জন্যে আশার অনুপ্রেরণা জাগিয়ে রাখা দরকার। হ্যাঁ, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন। এটা জীবনমুখী গানের প্রখ্যাত কণ্ঠশিল্পী নচিকেতার একটা গান। আপনার মনের মধ্যে স্বপ্ন থাকতেই হবে। প্রচণ্ড হতাশায় আপনি ভেঙে পড়েছেন, তখনও আপনাকে স্বপ্ন জাগিয়ে রাখতে হবে, নাহলে আপনি মৃত্যুবরণ করবেন। দেখুন, এই যে মিশরের সঙ্গে যে খেলাটা আর্জেন্টিনার, যদিও এই খেলা নিয়ে বিতর্ক আছে, সেখানে রেফারির ভূমিকা অবশ্যই বিতর্কিত আমি মনে করি, যে কয়েকটি পেনাল্টি শট দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য বিষয়ে, কিন্তু আর্জেন্টিনা শেষ মুহূর্তে 15 মিনিটের মধ্যে তারা যে ম্যাজিকটা দেখিয়েছে, ঘুরে দাঁড়িয়েছে, এটা অবিশ্বাস্য। এবং জীবনটা কিন্তু এইরকমই। আপনি যদি জীবনে গতকালও কিন্তু 7 মিনিটের মধ্যে, গতকালকে 10 থেকে 7 মিনিটের মধ্যে, এবং আমি তো দেখছিলাম খেলা, তো আমি মনে করছিলাম যে এই 10 মিনিট মাত্র আছে, ইংল্যান্ড চলে যাচ্ছে, ইংল্যান্ড ফাইনালে যাচ্ছে, এবং অনেকে স্ট্যাটাস দিয়েছে যে বিদায় আর্জেন্টিনা। কিন্তু আমরা আর্জেন্টিনার এই বিশ্বকাপের খেলাগুলো যদি দেখি, শেষ মুহূর্তে এসে তারা জ্বলে উঠেছে। তার মানে এখান থেকে আমরা সবাই অনুপ্রেরণা নিতে পারি যে জীবনে হতাশ হচ্ছি, পিছিয়ে পড়ছি, কিন্তু আমরা যদি যুদ্ধটা না ছেড়ে দিই, শেষ মুহূর্ত পর্যন্ত যদি চেষ্টা করি, আমরা কেউই জানি না যে যখন আমি আমার দায়িত্বটা ছেড়ে দিলাম, তার 1 মিনিট পরে হলেও সফলতা অর্জন করতে পারতাম। সেই জন্যে আমাদের প্রত্যেকেরই উচিত যে আমাদের কাজটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখা, চালিয়ে যাওয়া, লেগে থাকা। এই ফুটবল থেকে কিন্তু তরুণরা দুর্দান্ত অনুপ্রেরণা নিতে পারে, কারণ এটা তো অনুপ্রেরণারই জায়গা, যে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়। 90 মিনিট হয়ে যাচ্ছে, আপনি যদি 88 মিনিটে খেলা ছেড়ে দেন, তাহলে বিজয় থেকে ছিটকে পড়লেন। কিন্তু আপনি যদি এই 88 মিনিটের পর আরো 2 মিনিট সেই একই গতিতে খেলেন, একই লড়াইয়ের মধ্যে থাকেন, তাহলে জিততেও পারেন। এটাই জীবনের, সেটাই প্রমাণিত হলো আর কি। তো আমি মনে করি যে খেলা শুধু শরীর চর্চা না, খেলার মধ্যে দিয়ে যে আপনি যে কথাটি বললেন যে আমাদের তরুণরা বা আমরা সবাই অনুপ্রেরণাগুলো গ্রহণ করতে পারি। এবং দেখুন, যখন এমবাপ্পে বারবার গোল পোস্টে শট করেও গোল পাচ্ছিলেন না, তখন মানে নিয়তির কাছে কিভাবে তিনি আত্মসমর্পণ করলেন, আমি অবাক হয়ে দেখলাম যে গোল পোস্টের কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু গোল পাচ্ছেন না। অথচ এই বিশ্বকাপ টুর্নামেন্টে এমবাপ্পে কিন্তু গোল্ডেন বুটের দাবিদার মেসির সঙ্গে। তো দেখুন, তখন তিনি আকাশের দিকে তাকাচ্ছিলেন, মানে সৃষ্টিকর্তার কি কোনো আসলে অভিপ্রায় আছে গোল না পাওয়ার? কিন্তু চেষ্টাটা করে যাচ্ছিল ফ্রান্স, শেষ পর্যন্ত হলো না, তাতে কোনো সমস্যা নেই, তাদের ঝুলিতে যে সফলতা আছে, নিশ্চয়ই পরবর্তী বিশ্বকাপে তারা জিতে যেতে পারে শিরোপা। তো সেই জন্যে আমাদেরকে লেগে থাকতে হবে, যে কোনো কাজে প্রত্যেকেরই লেগে থাকা উচিত ধারাবাহিকভাবে। আমরা এখন একটু আবু সাইদ প্রসঙ্গে আসি। আজকে আপনি জানেন যে শহীদ দিবস, আজকে শহীদ আবু সাইদ ওয়াসিম সহ 6 জন এই দিনে শহীদ হয়, এবং বলা হয়ে থাকে যে এই শহীদের পর থেকেই যে জুলাই গণঅভ্যুত্থান 2024 সালে, সেটা একটা টার্নিং পয়েন্ট ছিল, সেটা ঘুরে দাঁড়ায়। এই বিষয়ে যদি আপনার একটু বক্তব্য। 16 জুলাই, জি 16, আমাদের সাম্প্রতিককালে বাংলাদেশের মানুষের মধ্যে যে স্ফুরণ ঘটিয়েছে, এটা অবশ্যরণীয়। আমি মনে করি যে 2024 সালের যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এটা একটা ঐতিহাসিক, এবং এই ধরনের গণ অভ্যুত্থান বছরে বছরে হয় না, শতাব্দীতে খুব কম হয়। সাম্প্রতিক সময়ে 2010 সালে মিশরে বা এর পরে তিউনিসিয়ায় আমরা গণ অভ্যুত্থান দেখেছি, কিন্তু বাংলাদেশের মতো এত সর্বব্যাপী গণ অভ্যুত্থান হয়নি। মিশরে কতজন মানুষ মারা গিয়েছে? 200 থেকে 250। তিউনিসিয়ায় এই তো 100-150 মানুষ মৃত্যুবরণ করেছে এই সামগ্রিক তাদের রেজিম পরিবর্তনের আন্দোলনে। কিন্তু দেখুন, জুলাই প্রথম দিকে যে আন্দোলনটি শুরু হলো, 36শে জুলাই মানে 5ই আগস্ট এটা শেষ হলো। এই সময়ের মধ্যে, শুধু এই সময়ের মধ্যে 1400 মানুষ মৃত্যুবরণ করেছে। জাতিসংঘের রিপোর্ট। এখানে একটা কথা আসতে পারে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তো 850-র বেশি শহীদদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেনি। একটা চমকপ্রদ তথ্য হচ্ছে যে আমাদের একজন সহকর্মী, তিনি ডেইলি স্টারে কাজ করেন, বেওয়ারিশ লাশ নিয়ে এই সময় কাজ করেছেন। তিনি বেওয়ারিশ লাশের খোঁজ করেছেন, এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন কিন্তু যাদের পরিচয় পাওয়া যায়নি,
এই রকম প্রায় 700-র উপরে লাশ পাওয়া গেছে বিভিন্ন জায়গায়, যাদের পরিচয় শনাক্ত করতে পারেনি অন্তর্বর্তী সরকার, এবং এখন সেগুলোর চেষ্টা চলছে ডিএনএ টেস্ট করে। আপনার একটু তথ্য দিই, গতকাল কিন্তু চিফ প্রসিকিউটর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের তিনিও বলছেন যে অনেক লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের সময়। অবশ্যই। গত পরশু একজন মায়ের ইন্টারভিউ দেখলাম যে আমার সন্তান তো ঢাকায় এসেছিল 24শে জুলাই, সে তো আর ফিরেনি, সে কোথায়, আমার সন্তানের খোঁজ দিন। এবং এখন যাদেরকে দু একজন করে চিহ্নিত করা যাচ্ছে, সেই সব লাশ পাওয়ার পর পরিবারের যে আর্তনাদ, আমরা কিন্তু মনে করছি যে কই, এরকম তো কেউ বলছে না। মিডিয়া কি খোঁজ নিচ্ছে, আমরা কি খোঁজ নিচ্ছি পরিবারগুলোতে? সেই হেফাজতের ঘটনায়, মানে হেফাজতের সমাবেশে 2013 সালে একই কথা বলা হয়েছিল, তাই না? একই কথা বলা হয়েছিল যে কেউই মারা যায়নি, মরদেহ কই, এরকম বলা হচ্ছিল। চাপে, ভয়ে, বা একদম গ্রামীণ পর্যায়ে থাকে বলে তাদের ভয়েসগুলো আমরা শুনতে পাই না। কিন্তু যে কথা বলছি যে 16 জুলাই 2024 একটা টার্নিং পয়েন্ট। এই আবু সাঈদের যে হত্যাকাণ্ড, 2 হাত বাড়িয়ে দিয়ে জীবন উৎসর্গ করার এই নমুনা গত 100 বছরের মধ্যে এইভাবে আপনি ইতিহাসে লিপিবদ্ধ থাকতে দেখবেন না। কিন্তু এই স্পিরিটটা আসলো কিভাবে, যে এই যে বন্দুকের গুলি হচ্ছে তার মধ্যে গিয়ে দুহাত ছড়িয়ে দিয়ে দাঁড়াচ্ছে, অনেকেই একদম সামনে গিয়ে দাঁড়াচ্ছে, আমরা নিজে চোখে তো দেখেছি সেসব। আপনি তো মাঠে এই সময় কভার করেছেন, আপনি দেখেছেন যে আমি আমার কথা বলি যে যখন একের পর এক হত্যাকাণ্ড হচ্ছিল, নিরস্ত্র নিরীহ মানুষ ঘরে বসে আছে, রিয়া গোপ গুলি এসে তার মৃত্যু ঘটালো, রাস্তায় একজন সাধারণ মানুষ নেমেছে খালি হাতে, তাকে গুলি করা হচ্ছে। যখন যে রামপুরাতে কার্নিশে একটা কিশোর, সে কার্নিশে জীবন বাঁচানোর জন্য চিৎকার করছে, তাকে কিভাবে গুলি করা হয়েছে। একটা ছেলে আহত হয়ে গেছে গুলিতে, তাকে আরেকজন ধরে টেনে পেছন দিয়ে নিয়ে যাচ্ছে, তাকে গুলি করা হচ্ছে। হ্যাঁ, এই দৃশ্যগুলো দেখে বাংলাদেশের মানুষ তো চুপ থাকতে পারেনি। আমাদের অবস্থা কি হয়েছে, আমাদেরকে মনে হয়েছে যে না, আমরা ঘর থেকে বের হয়ে যাই, আমাদের মৃত্যু হলে হবে, জীবন তো একটাই, মৃত্যুবরণ তো করবোই, কিন্তু প্রতিবাদ করে মরি। আমার ফ্যামিলিতে আমার স্ত্রী, সন্তানরা বলেছে যে তুমি অনুমতি দাও, আমরা বেরিয়ে যাই, তুমি বাসায় থাকো, সন্তানদের দেখো, আমি বেরিয়ে যাই। আমার স্ত্রী বলছে, কারণ এমন একটা উদ্দীপনা তৈরি হয়েছিল যে আমার জীবন গেলে যাব, আমি মারা গেলে মারা যাব, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়ব। কেন এইভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে, কেন এইভাবে গুলি চালানো হচ্ছে, কেন আমাদের মনের ভাষাটা সরকার বুঝতে পারছে না। এই যে প্রতিবাদ, যে কারণে আসলে আবু সাঈদের মতো তরুণরা রাজপথে 2 হাত বাড়িয়ে দিয়ে গুলি বুকে নিয়ে বাংলাদেশ না সারা বিশ্বের ইতিহাসে নাম লিখে গেছে। এবং আবু সাঈদের এই মৃত্যুর পর আন্দোলন তুঙ্গে উঠে গেছে। সমগ্র বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে তখন ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পিছপা হব না। তো সেই জন্য আমি মনে করি যে এটা একটা শিক্ষা প্রত্যেক শাসকের জন্যেই, যে শেষ পর্যন্ত জনগণের ক্ষমতাই হচ্ছে চূড়ান্ত। জনগণ যদি চায়, শাসক যত শক্তিশালী হোক, হিটলার হোক অথবা মঙ্গোলীয় কোনো শাসক হোক না কেন, তার ক্ষমতা টেকা সম্ভব না। দেখুন, মঙ্গোলিয়ারা তো অনেক দিন শাসন করেছে, কিন্তু তাদের শাসনের কৌশলই ছিল নিপীড়ন। তারা এখন পৃথিবীর ইতিহাসের জাদুঘরে ঠাঁই পেয়েছে। তাদের আর কিন্তু কোনো বংশধর, পৃথিবী তো দূরের কথা, মঙ্গোলিয়াকেই শাসন করতে পারছে না। তো সেই জন্যে শাসকদের জন্য যেমন বার্তা এই আবু সাঈদের শাহাদাত, একইভাবে জনগণের জন্যও বার্তা যে আমরা যদি সংঘবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই, তাহলে শাসকও মূর্তমান আতঙ্কিত হওয়ার মতো শাসক, সেই শাসকের পতন হতে পারে। যেটা আমরা বিশ্বে দেখেছি, সেটা বাংলাদেশে ঘটেছে। লক্ষণ সেন তো এভাবে পালিয়ে গেছে, নিশ্চয়ই জানেন, এই বাংলারই শাসক ছিলেন। এরপর বেন আলী, এরপর তিউনিসিয়ার শাসক, মিশরের শাসক, সাম্প্রতিক সময়ে লিবিয়ার গাদ্দাফি, তারা দীর্ঘদিন ধরে জনগণের অভিপ্রায়ের বিপরীতে ক্ষমতা ধরে রেখেছিলেন, কিন্তু তাদেরকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে, তাদেরকে পালাতে হয়েছে ন্যাক্কারজনকভাবে। সেই জন্যে আমি মনে করি যে
আমাদের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আমরা বাংলাদেশ গড়তেই পারবো। আরেকটা এখানে প্রশ্ন আছে যে 86% মামলার কোনো তদন্ত হয়। হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থান, এটা খুবই দুঃখজনক। এবং জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যার মামলাগুলোতে এমন ভুয়াভাবে অভিযোগপত্রগুলো দাখিল করা হয়েছে যেগুলো মামলার মেরিটকে নষ্ট করেছে। অনেক মানুষকে আসামি করা হয়েছে, অনেক মানুষকে আসামি করা হয়েছে যাদের কোনো সম্পৃক্ততা নেই। তো এটা তো হতে পারে না। অর্থাৎ হত্যাকাণ্ডের সাথে কোনো সম্পৃক্ত এত বড় একটা গণ অভ্যুত্থান, সেই স্পিরিটকে নষ্ট করেছে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড। এগুলো বিষয়েও সরকারের উদ্যোগ গ্রহণ করা উচিত। একদম মানে চুলচেরা বিশ্লেষণ করে সেগমেন্ট ভিত্তিক মামলাগুলো হওয়া উচিত। কোথায় কোন ঘটনা ঘটছে, হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে তার হত্যাকাণ্ডের মামলা হবে। আবার যিনি মিডিয়াতে ন্যারেটিভ উৎপাদন করে শাসককে উৎসাহিত করেছে তার বিরুদ্ধে সেই ধরনের মামলা হবে, তাই না? আপনি যদি একজন সাংবাদিককে বলেন সে মাঠে গিয়ে গুলি করে মানুষ মেরে ফেলছে, তাহলে তো এটা ভুল, এটা মিথ্যা, একদম গুয়ে বলছিও। আপনাকে কি করতে হবে যে শাসককে সহযোগিতা করতে সে মিথ্যা বয়ান তৈরি করেছে, তাই না? সেই জায়গায় এবং সেই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্যই তো আসলে বয়ানগুলো তৈরি করছে সেই সময়। ডেফিনেটলি। তো সেই জায়গাগুলোতেই আসলে সরকারের আন্তরিক হওয়া উচিত গণ অভ্যুত্থানকে যথার্থভাবে উপস্থাপনের জন্য, আমি মনে করি। এই যে জুলাই গণ অভ্যুত্থান 2024 সালে এবং এত মানুষ মারা গেল, তারপরে আমরা দেখছি যে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের আস্ফালন কিন্তু সেই আগের মতোই আছে। তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো রিয়ালাইজেশন বা আত্মোপলব্ধি দেখা যায়নি এবং তারা এটাকে জুলাই সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠী নানা নামে নানা বয়ান তৈরি করার চেষ্টা করছে। এখন পর্যন্ত একই রকম একদম শীর্ষ নেত্রী থেকে শুরু করে সবাই একই ধরনের কথা বলছে এবং তারা আবার দেশে ফিরে আসার কথাও বলছেন। তো এই যে এত বড় অন্যায়, অপরাধ, হত্যাকাণ্ডর সাথে তারা সম্পৃক্ত ছিল, সেটা নিয়ে দুঃখ প্রকাশ, ক্ষমা চাওয়া এগুলোর ভেতরে নাই। তারা দেশে ফিরে আসবে এবং আবার তাদের কার্যক্রম, শাসন প্রতিষ্ঠিত করবে। পৃথিবীতে এমন কোনো উদাহরণ নেই কোনো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত শাসক আবার ক্ষমতায় আসতে পেরেছে। যদি বাংলাদেশে এটা সম্ভব হয় তাহলে পৃথিবীর ইতিহাস ব্রেক হবে। দেখুন, 1979 সালে ইরানে গণ অভ্যুত্থান হয়েছে। রেজা শাহ পেহলভির সরকারকে উৎখাত করা হয়েছে, রাজতন্ত্র উৎখাত হয়েছে। তিনি নির্বাসনে চলে গেলেন, মারা গিয়েছেন। তার ছেলে আছে রেজা পেহলভি, 40 বারের মতো বা আরো বেশি হবে তিনি বলেছেন যে দেশে প্রত্যাবর্তন করবেন। ইরানের জনগণ তার সঙ্গে আছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে ব্রিফিং করছেন, তাই না? 79 থেকে 2026, 45 বছর পরেও স্বৈর শাসকের সন্তান চিন্তা করছেন যে দেশে ফিরে আবারও ইরানের শাসনভার গ্রহণ করবেন। কত বড় আকাশকুসুম কল্পনা! তো ক্ষমতাচ্যুত যারা হয়ে যান তাদের সবচেয়ে বড় সমস্যা কোথায়? তারা উপলব্ধি করতে পারেন না। আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখছি যে যারা গুলি চালিয়েছে, মানুষ হত্যা করেছে, নির্দেশ দিয়েছে, এত বড় একটা গণহত্যা, মানে একটা দেশের মানুষের উপর একটা দেশের শাসক নির্দেশ দিতে পারে? শাসকের শক্তির উৎস তো জনগণ। সেই জনগণকে নির্বিচারে গুলি চালিয়েও একদম মানে নিষ্পাপ মানুষের মতো বলা হচ্ছে যে কিছুই হয়নি, সব মেটিকুলাস যিনি বলেছেন তার দায় তার কাছে। কিন্তু এই যে এত বড় একটা বিদ্রোহ, একটা অভ্যুত্থান হলো, এটাকে যারা অস্বীকার করবে তারা পুরোপুরি অন্ধ, বোবা, কালা, তাদের বিবেকে সিল মারা আছে। এই বিবেকের দরজা আর খুলবে না। অর্থাৎ মোহর মারা আল্লাহ তাআলা যে বলেন সেটাই। কিন্তু তারা একটা জিনিস করার চেষ্টা করছে, সেটা হচ্ছে পুলিশ হত্যা এটাকে হাইলাইট করে সেটাকে সামনে আনার চেষ্টা করছে। এটাকে একটু সিম্প্যাথি আদায় করা বা পুলিশকে একটু পক্ষে নেওয়া, এরকম কিছু কি না? আমি যেটা মনে করি যে এই গণ অভ্যুত্থান যখন সংগঠিত, সংক্ষেপেই বলছি, জনগণ তো অস্ত্র নিয়ে মাঠে নামেনি। জনগণ কি অস্ত্র নিয়ে মাঠে নেমেছে? না। তাদের হাতে রাইফেল দেখেছেন, স্নাইপার দেখেছেন? সাধারণ মানুষ নেমেছে, একদম কোন শ্রেণীর মানুষ যারা গণ অভ্যুত্থান করেছে তারাও কিন্তু অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় ছিল না, মানে ক্ষমতায় যাওয়ার তো প্রশ্নই ওঠে না। একদম সাধারণ মানুষ, একদম তৃণমূলের মানুষ, নিরন্ন মানুষ। হ্যাঁ, তো তাদের বিরুদ্ধে গুলি চালিয়েছে পুলিশ, তাদের বিরুদ্ধে অ্যাকশনে গেছে পুলিশ। সেই অ্যাকশনে গিয়ে জনরোষে যদি কারো মৃত্যুবরণ হয়, সেটা 1971 সালে আমরা কিভাবে পর্যালোচনা করেছি। 71 সালে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি, তাই না? অনেক পাকিস্তানি সেনারা মারা গেছে, বিহারিরাও মারা গেছে,
পুলিশও মারা গেছে, পুলিশও মারা গেছে, সেনাবাহিনীর সদস্যরা মারা গেছে, আমাদের মুক্তিযোদ্ধারা মারা গেছে, ভাই বোনেরা মারা গেছে। সেটাকে আমরা কিভাবে বিবেচনা করি? যদি আমাদের জনগণ আগ বাড়িয়ে কাউকে হত্যা করত, তাহলে এই দায়টা এই অভ্যুত্থানকারী জনতার উপর পড়তো। তারা তো রাজপথে নেমেছে নিরস্ত্র, তাদের উপর গুলি চালানো হয়েছে। সেই গুলি চালাতে গিয়ে নিরস্ত্র মানুষ যখন রুখে দাঁড়িয়েছে, তখন তারা বিভিন্নভাবে মৃত্যুবরণ করেছে। তো সামগ্রিক পর্যালোচনা হোক, সমস্যা নেই। এটার দায় কার? এটার দায় গণ অভ্যুত্থানকারী মানুষ না, পুলিশের মৃত্যুর দায় গণ অভ্যুত্থানকারী মানুষ না। যারা পুলিশকে লেলিয়ে দিয়েছে তাদেরই দায়, যারা অন্যায়ভাবে নির্বিচারে গুলি চালিয়েছে জনতার উপর তাদেরই দায়। জি, ধন্যবাদ আমিনুল মানিক চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করতে হচ্ছে। ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।